ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বর্দার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে চতুর্থ খণ্ডে। একটি ভাই কলকাতায় বঙ্গবাসী কলেজে বিএসসি পড়েন। তিনি জিজ্ঞাসা করলেন, ঠাকুর, কিভাবে পড়লে পড়াশোনা ভালো বোঝা যায় এবং ভালোভাবে মনে থাকে? শ্রী ঠাকুর: যা কিছু পড়ো তার একটার সঙ্গে আরেকটার যোগসূত্র কি সেটা খুঁজে বের করতে চেষ্টা করো। যেমন পদার্থবিদ্যা, তাপ, আলো, বিদ্যুৎ, শব্দ ইত্যাদি হয়তো পড়েছ। বুঝতে চেষ্টা করো এগুলি একটার সঙ্গে অন্য প্রত্যেকটার কি সম্পর্ক। আবার পদার্থবিদ্যার সঙ্গে রসায়ন শাস্ত্রের কি সম্পর্ক তাও ভেবে দেখো। আবার পদার্থবিদ্যা রসায়ন শাস্ত্রের সঙ্গে অঙ্ক যোগাযোগ কি তাও ভেবে দেখো। বাস্তব ব্যবহারিক জীবনে এর কোনটার কার্যকারিতা কি তাও দিয়ে দেখো। যা পড়ো তা লিখবে, আর নিজে যে জিনিসটা বুঝলে তা সাধারণ মাথাওয়ালা একটা অশিক্ষিত লোককেও বোঝাতে পারো কিনা চেষ্টা করে দেখবে। অশিক্ষিত লোকের কথা এই জন্য বলছি যে তাকে বোঝাতে গিয়ে তুমি ঠিক পাবে। কারিকুরি বাদ দিয়ে তোমার সহজ বুঝ কতটা হয়েছে, আর শুধু বিজ্ঞানের বই নিয়ে যদি থাকো তাহলে কিন্তু একঘেয়ে হয়ে যাবে। তাই মাঝে মাঝে কলা, সাহিত্য ইত্যাদিও পড়বা। তাতে বিজ্ঞানেও একটা কলাসম্মত ব্যাখ্যা দিতে পারবা। বিজ্ঞানটাও আরো মনোরম লাগবে তোমার কাছে। এইভাবে যদি পড়ো তবে সে পড়া মজ্জায় মিশে যাবে, কিছুতেই ভুলবা না। যেমন নিঃশ্বাস নিতে কিছুতেই ভুল হয় না, এইভাবে শিক্ষা হলে চলনায় ধাঁচই উন্নত হয়ে উঠবে। অনুসন্ধিৎসা ও মননশীলতার অনুশীলন তোমার সাথের সাথী হয়ে থাকবে। ডিগ্রি পেয়েই মা সরস্বতীর সঙ্গে সম্পর্ক চুকে যাবে না। আমার ইচ্ছা করে শিক্ষা কাকে বলে তার একটা নমুনা দেখাইয়ে দিয়ে যায়। কিন্তু মানুষেরই অভাব। লেখাপড়া শিখে তোরা যদি এসে লাগিস তাহলেই হয়। একলা আসলে হবে না, আরো ভালো ভালো ছেলে জোগাড় করবি। শ্রী ঠাকুর এবার বেঞ্চের উপর পা দুটো ছড়িয়ে দিয়ে পূর্বাশ্ব হয়ে বসেছেন। বাম হাতখানি প্রসারিত করে দিয়েছে, পেছন উত্তর দিককার হাতলের উপর দিয়া পিঠটা ঠেকিয়ে রেখেছেন। পশ্চিম দিককার হাতলে অপূর্ব মনমোহন ভঙ্গিতে বসে আছেন, আপন আনন্দে মশগুল হয়ে। চোখে তার দিব্য বিভা, মুখে বিকশিত শতদলের ফুল্ল দুটি। দেখে অন্তরে সুখের হিল্লোল জাগে, জ্বালা যন্ত্রণা অনেকখানি উপশম হয়। ঝিরঝির করে শান্তির সুবাতাস বইতে থাকে প্রাণে। ভবানী সাহা খবরে কাগজ পড়তে নিয়ে এসেছেন। কংগ্রেসের আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে নানা স্থানে নানা রকম হাঙ্গামা হচ্ছে, তার খবর বেরিয়েছে। শ্রী ঠাকুর: উচ্ছৃঙ্খল আচরণের ভিতর দিয়ে লাভ কতখানি হয় বুঝতে পারি না। লোকের অভ্যাস একবার খারাপ হয়ে গেলে পরে তাদের বাগ মানানই কঠিন হয়ে পড়ে। কেবল ভাঙতে যদি শেখায়, গড়তে যদি না শেখায়, তবে ঘরে বাইরে তারা গড়া জিনিসগুলি ভাঙবে, কিন্তু ভাঙা জিনিসগুলি জোড়া লাগাতে পারবে না। ইংরেজ এই দেশ ছেড়ে গেলেও যেতে পারে, কিন্তু এর স্বভাব আমাদের ছাড়বে না। কালী সেন: কিন্তু লোকের মধ্যে যে দেশাত্মবোধে জাগরণ হয়েছে তার প্রশংসা তো করতেই হবে। শ্রী ঠাকুর: ও অনেক বড় কথা। পরিবারের 5 জনের সুখ দুঃখকেই আমরা নিজের মতো করে ভাবতে পারি না, আর সমস্ত দেশকে, দেশের সমস্ত লোককে নিজের মতো করে ভাববো, সে অনেক দূরের কথা। প্রফুল্ল: এ বিষয়ে স্বামীজি অতি সুন্দর কথা আছে ভারতের বিবেকানন্দ বইয়ের ভিতর। শ্রী ঠাকুর: কি বলতো? প্রফুল্ল: বইটা নিয়ে আসবো। শ্রী ঠাকুর: তা ভালো। বইটা নিয়ে আসার পর শ্রী ঠাকুর বললেন, পড় দেখি। আমার সমর নীতি অধ্যায় থেকে পড়া হলো। লোকের স্বদেশ হৈতসীতার কথা বলিয়া থাকে, আমিও স্বদেশ হৈতসীতা বিশ্বাসী। স্বদেশ হৈতসীতা সম্বন্ধে আমারও একটা আদর্শ আছে। মহৎ কার্য করিতে হইলে 3টি জিনিসের আবশ্যক হয়। প্রথমত হৃদয়বত্তা আন্তরিকতা আবশ্যিক। বুদ্ধি বিচার শক্তি আমাদিগকে ততটুকু সাহায্য করিতে পারে, উহারা আমাদিগকে কয়েক প্রদ অগ্রসর করে মাত্র, কিন্তু হৃদয়দা দিয়ায় মহাশক্তির প্রেরণা আসিয়া থাকে। প্রেম অসম্ভবকে সম্ভব করে, জগতের সকল রহস্যই প্রেমিকের নিকট উন্মুক্ত। হে ভাবি, স্বদেশ
হিতৈষগণ, তোমরা হৃদয়বান হও, প্রেমিক হও। তোমরা কি প্রাণে প্রাণে বুঝিতেছ যে কোটি কোটি দেব ও ঋষির বংশধরগণ পশুপ্রায় হইয়া দাঁড়াইছে? তোমরা কি প্রাণে প্রাণে অনুভব করিতেছ যে কোটি কোটি লোক অনাহারে মরিতেছে এবং কোটি কোটি ব্যক্তি শত শত শতাব্দী ধরিয়া অর্ধাসনে কাটাইতেছে? তোমরা কি প্রাণে প্রাণে বুঝিতেছ যে অজ্ঞানের কৃষ্ণমেঘ সমগ্র ভারত গগনকে আচ্ছন্ন করিয়াছে? তোমরা কি এই সকল ভাবিয়া অস্থির হইয়াছ? এই ভাবনার নিদ্রা কি তোমাদিগকে পরিত্যাগ করিয়াছে? এই ভাবনা কি তোমাদের রক্তের সহিত মিশিয়া তোমাদের শিরায় শিরায় প্রবাহিত হইয়াছে? তোমাদের হৃদয়ের প্রতি স্পন্দনের সহিত কি এই ভাবনা মিশিয়া গিয়াছে? এই ভাবনা কি তোমাদিগকে পাগল করিয়া তুলিয়াছে? দেশের দুর্দশার চিন্তা কি তোমাদের একমাত্র ধ্যানের বিষয় হইয়াছে এবং ওই চিন্তা বিভোর হইয়া তোমরা কি তোমাদের নাম, যশ, স্ত্রী, পুত্র, বিষয়, সম্পত্তি, এমনকি শরীর পর্যন্ত ভুলিয়াছ? তোমাদের এরূপ হইয়াছে কি? যদি হইয়া থাকে তবে বুঝিও তোমার প্রথম সোপানে স্বদেশ হইবার প্রথম সোপান মাত্র পদার্পণ করিয়াছে। মানিলাম তোমরা দেশের দুর্দশার কথা প্রাণে প্রাণে বুঝিতেছ, কিন্তু জিজ্ঞাসা করি এই দুর্দশার প্রতিকারের কোনো উপায় স্থির করিয়াছ কি? কেবল বৃথাবাক্যে শক্তি ক্ষয় না করিয়া কোনো কার্যকর পথ বাহির করিয়াছ কি? লোককে গালি না দিয়া তাহাদের কোনো যথার্থ সাহায্য করিতে পারো কি? স্বদেশবাসীর এই জীবনমৃত অবস্থা অপনোদনের জন্য তাহাদের এই ঘোর দুঃখে কিছু সান্ত্বনা বাক্য শোনাইতে পারো কি? কিন্তু ইহাতে হইল না। তোমরা কি পর্বত প্রায় বিঘ্ন বাধাকে তুচ্ছ করিয়া কার্য করিতে প্রস্তুত আছো? তোমাদের কি এইরূপ দৃঢ়তা আছে? যদি এই জিনিস তিনটে তোমাদের থাকে তবে তোমরা প্রত্যেকেই অলৌকিক কার্য সাধন করিতে পারো। তোমাদের সংবাদপত্রে লিখিবার অথবা বক্তৃতা দিয়ে বেড়াইবার প্রয়োজন হইবে না। তোমাদের মুখ এক অপূর্ব স্বর্গীয় জ্যোতি ধারণ করিবে। তোমরা যদি পর্বতের গুহায় যাইয়া বাস করো, তথাপি তোমাদের চিন্তারাশি ওই পর্বত প্রাচীর পর্যন্ত ভেদ করিয়া বাহির হইবে। হয়তো শত শত বর্ষ ধরিয়া উহা কোনো আশ্রয় না পাইয়া সূক্ষ্মাকারে সমগ্র জগতে ভ্রমণ করিবে, কিন্তু একদিন না একদিন উহা কোনো না কোনো মস্তিষ্ক আশ্রয় করিবেই করিবে। তখন সেই চিন্তা অনুযায়ী কার্য হইতে থাকে। অকপটতা, সাধু, অভিসন্ধি ও চিন্তার শক্তি অসামান্য। শ্রী ঠাকুর, তাই দেখো, দেশের কল্যাণের জন্য যতখানি তপস্যা লাগে, তবে আমার মনে হয় চিন্তা যতই উদার, মহৎ ও গভীর হোক না কেন, চিন্তা অনুযায়ী সাধ্যমতো কাজ না করলে ধীরে ধীরে একটা চিন্তার বিলাসিতা পেয়ে বসে মানুষকে। ওতে মানুষের স্বাভাবিক ব্যাহত হয়, পাগলাটি হয়ে উঠতে পারে। করা, বলা, ভাবার সামঞ্জস্য যতখানি হয়, মানুষ ততখানি খাঁটি হয়, নির্ভরযোগ্য হয়। নচেত কপটতা ও কৃত্রিমতা ঢুকে পড়া অসম্ভব নয়। সোনাদা পাশ দিয়ে যাচ্ছিলেন। শ্রী ঠাকুর সস্নেহে জিজ্ঞাসা করলেন, কিরে, কি খবর? সোনাদা, ভালো। শ্রী ঠাকুর, বঙ্কিম কি করে? সোনাদা, এদিকে কোথায় কি করছে? বাড়িতে তো বড় থাকে না। শ্রী ঠাকুর, সারা আশ্রমেই তো ওর বাড়ি। যার যেখানে অসুখ বিসুখ, আপদ বিপদ দেখে গিয়েই বঙ্কিম হাজির সেখানে। আবার কখনো যে কার জামা কাপড় টেনে নিয়ে পরবে তার ঠিক নেই। কেউ কিছু বললেই হাসতে থাকবে। বেশ আছে, ভালো। আগের থেকে এখন অনেকটাই হুঁশিয়ার হয়েছে। ভাবে কোথায় কার কাছে কি হোক খাবে। আগের দিন তো আর নেই, যেন সকলেই মিলে একটা সংসার। তখন আবার কষ্ট ছিল, পড়বার কষ্ট ছিল, শোবার কষ্ট ছিল, কিন্তু ওই কষ্টের মধ্যেও যে প্রাণের প্রাচুর্য ছিল তার তুলনা হয় না। তাই রোগ ব্যাধি মৃত্যুও কম ছিল। কম ছিল কি, প্রথম বহুদিন পর্যন্ত তো কোনো মানুষ মরেনি। কানাই যখন মারা গেল তখন মানুষের মনে রীতিমতো প্রশ্ন জাগলো, আশ্রমের মৃত্যু হলো কেন? তখন যে আন্তরিকতা ছিল সত্যিই বড় মিষ্টি। একজনের কাপড় ময়লা হলে কে যেন কোন ফাঁকে কেচে কুচে পরিষ্কার করে রেখে যেত, তা ঠাওর পাওয়া যেত না। আর একজনের অসুখ বিসুখ হলে সব সময় সেবা শুশ্রূষা করবার লোক জোটে না, কিন্তু তখন কারো তেমন অসুখ বিসুখ করলে এত লোক এসে খোঁজ খবর নিত, সেবা শুশ্রূষা করবার আগ্রহে ভিড় করত যে নোটিশ টাঙিয়ে দেওয়া লাগতো। উপস্থিত সবাই অবাক বিষয়ে শুনছেন শ্রী ঠাকুরের কথা। সোনাদাও দাঁড়িয়ে আছেন। কথা শেষ হলে প্রণাম করে বিদায় নিলেন।
মণিদা, অজয়দা ও সত্যদা এই তিনজন নবদীক্ষিত দাদাকে সঙ্গে নিয়ে ভাটপাড়া থেকে এসেছেন কেশবদা। ওরা সবাই এসে প্রণাম করে মাটিতে উপবেশন করলেন। কেশবদা সবাইকে পরিচয় করিয়ে দিলেন। শ্রী ঠাকুর কৌতূহল দৃষ্টিতে দেখছেন সবাইকে। মুখে মৃদু মধুর হাসি। ধীরে ধীরে কাজকর্ম সম্পর্কে কথা উঠল। শ্রী ঠাকুর বললেন, লোক জোগাড় করো। দুরকম মানুষ আছে, এক চালালে চলতে পারে এমন মানুষ, আরেক নিজে থেকে চলে এবং অন্যকেও চালাতে পারে এমনতর মানুষ। যেমন গাড়ি স্বয়ংক্রিয় ইঞ্জিন, গাড়িকে চালালে চলতে পারে, আর ইঞ্জিন নিজে থেকে চলতে তো পারেই, তাছাড়া অনেক গাড়ি চালিয়ে নিতে পারে। কর্মীর জন্য তাই চাই এমনতর ইঞ্জিন ধরনের মানুষ। মানুষের মধ্যে জড়তা এসে গেছে, তাদের চালিয়ে চালিয়ে নিয়ে চালু করে দিতে হবে। গাড়ি ও ইঞ্জিনের উপমা যা দিলাম ওটা কিন্তু মানুষের বেলায় পুরোপুরি খাটে না। প্রত্যেকটা মানুষের মধ্যেই অনেক কিছু সম্ভাবনা রয়ে গেছে। আজ যাকে চালিয়ে নেওয়া লাগছে, দুদিন বাদে সে হয়তো এমন সচল হয়ে উঠবে যে সে নিজে তোই চলবেই আর অপরকেও চালিয়ে নিয়ে বেড়াবে। তাই মানুষ একধারে যেমন পরিচালনীয়, তেমনি গতিশক্তি বিশিষ্ট। যেমন ব্যাটারি, তেমনি তড়িৎ উৎপাদক যন্ত্র। তোমাদের কাজ হলো পরিচালনীয় মানুষগুলোকে গতিশক্তি বিশিষ্ট মানুষে রূপান্তরিত করা। প্রত্যেকটা মানুষের ভিতর যেমন আছে ব্যষ্টি ব্যক্তিত্ব, তেমনি আছে সমষ্টি ব্যক্তিত্ব। প্রত্যেকের মধ্যে তার মতো করে সমষ্টি ব্যক্তিত্বের বিকাশের সম্ভাবনা আছেই। সবার স্বার্থে ততই স্বার্থান্বিত এমনতর মানুষ যিনি, তার মধ্যে সমষ্টি ব্যক্তিত্বের উদ্ভব হয়েছে বলা চলে। তার প্রতি ঠিক ঠিক অনুরাগ হলে প্রত্যেকের মধ্যে বৈশিষ্ট্য অনুযায়ী সমষ্টি ব্যক্তিত্বের জাগরণ হয়। দেশাত্মবোধের কথা যে বলছিলে, তার জন্যও এই জিনিসটা চাই। তাই আমি বলি, আগে আদেশকর্তার প্রতি আনুগত্যবোধ, তারপর দেশাত্মবোধ। কথা হচ্ছে এমন সময় যতীনদা আসলেন। শ্রী ঠাকুর বললেন, বসেন যতীনদা। যতীনদা বসলেন। অনুলোম অসবর্ণ বিবাহ সম্বন্ধে কথা উঠল। শ্রী ঠাকুর বললেন, অনুলোম অসবর্ণ বিয়ে যদি হতে থাকে, তবে দেশের মধ্যে বহুমুখী বিচিত্র গুণ সম্পন্ন মানুষের আবির্ভাব হতে থাকবে। যেমন বিপ্রের সঙ্গে যদি ক্ষত্রিয় কন্যার বিবাহ হয়, তাহলে তাদের সন্তানের মধ্যে উভয় বর্ণের গুণের সুষ্ঠু সমাবেশ দেখা যাবে। এমনি প্রত্যেক ক্ষেত্রে যেগুলি হবে, তাদের বিয়ে থাওয়া যাতে বিধিমতো হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। অসবর্ণ অনুলোমজাত সন্তানদের উপাধি লেখার বেলায় পিতৃবংশের উপাধির পাশে ব্র্যাকেটের মধ্যে নিজের শ্রেণীর পরিচয়ক কথা উল্লেখ করা দরকার। যেমন মূর্ধা, বসিক্ত এবং অম্বষ্ঠ ইত্যাদি। নচেত শুধু পিতৃ উপাধি যদি লেখো, কালে কালে ওর ভিতর দিয়ে অনুলোম ঢুকে যেতে পারে। অনুলোম অসবর্ণ বিবাহ যদি হতে থাকে, তাহলে বিভিন্ন বর্ণ ও শ্রেণী আত্মীয়তার সূত্রে আবদ্ধ হয়ে উঠবে। একটি দাদা বললেন, প্রতিলোমও তো এটা হতে পারে। শ্রী ঠাকুর, প্রতিলোম সন্তান বাবা ও মায়ের কারো বৈশিষ্ট্য পায় না, সবই খোয়ায় সে। অপকার ছাড়া কোনো উপকারই লাগে না। সবার অপকার যদি কাম্য হয়, তবে প্রতিলোমও তার দাও না। প্রতিলোমের ফল কি হয় সেটা পশু প্রজনন এবং বিবরণ যদি দেখো, তাহলেই টের পাবে। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।